তোমরা যদি আজকের ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে আগে তোমরা যদি ন্যারেশন বুঝতে নাও পারো, এখন যদি ভালো মতো করে দেখো, তাহলে এইটুকু আমি বলি যে তোমাদের ন্যারেশনের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদের ন্যারেশনটাকে একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা তোমাদের বুঝতে হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দেই আজকের আমাদের ন্যারেশন চেঞ্জের যে বিষয়গুলো, যেগুলো আমরা জানবো, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। এই যে ন্যারেশন জিনিসটা কি প্রথমে একটু বুঝি। দেখো, ন্যারেশন মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির বলা কোনো একটা উক্তি, সেই উক্তিটাকে অর্থাৎ কোনো একজন ব্যক্তির বলা কোনো একটা কথাকে যখন আমরা পরবর্তীতে রিপোর্ট করি, সেইটাই হচ্ছে আমাদের ন্যারেশন। এই ন্যারেশনটাকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এক নম্বর, আমি যদি তোমাকে বলি যে ন্যারেশনকে ক্লাসিফাই যখন করব তখন কি কি ভাগ পেতে পারি, একটিকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ, অপরদিকে আমরা একটাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ। এই যে ডাইরেক্ট স্পিচ, এটার বাংলা কি স্যার? প্রত্যক্ষ। আর স্যার ইনডাইরেক্ট কথার অর্থ হচ্ছে পরোক্ষ। এবার দেখো, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ন্যারেশনটাকে দুটি ভাগে ভাগ করতে পারলাম, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ডাইরেক্ট স্পিচ, অপরদিকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার আমাদের ভালো করে বুঝতে হবে স্যার ডাইরেক্ট স্পিচটা কীরকম থাকে আর ইনডাইরেক্ট স্পিচটা কীরকম থাকে। এটা বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, তোমাদের সামনে একটা সেন্টেন্স রয়েছে এবং এই সেন্টেন্সটার বেশ কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথমত তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাচ্ছ, রাজু said to me I will go to কলকাতা tomorrow। এই বাক্যটার মিনিং দাঁড়াচ্ছে যে রাজু আমাকে বলল বা বলেছিল যে আমি আগামীকাল কলকাতা যাব। এবার এই জায়গায় লক্ষ্য করো, এখানে এই রাজু ছেলেটা আমাদেরকে কোনো একটা কথা বলছে, তাহলে এ যেহেতু কথাটা বলছে, তাহলে আমরা একে বলবো, এ হচ্ছে আমাদের ন্যারেশনে, এ হচ্ছে স্পিকার, অর্থাৎ একে আমরা বলবো বক্তা। অর্থাৎ এই কথাটা যে আমি আগামীকাল কলকাতা যাব, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে রাজু ছেলেটা। তাহলে রাজু যেহেতু কথাটা বলছে, এই রাজু ছেলেটাকে আমরা এখানে বলবো এ হচ্ছে আমাদের এই বাক্যটির স্পিকার। এবার দেখো, এইখানে একটা ভার্ব রয়েছে, রাজু said to। তাহলে এই যে ভার্বটাকে, এই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো স্যার? রিপোর্টিং ভার্ব। আশা করি বুঝতে পারলাম। অর্থাৎ যে ভার্বের মাধ্যমে রাজু কথাটাকে এক্সপ্রেস করছে। তাহলে রাজু said to, রাজু বলেছিল কাকে? মি, আমাকে। তাহলে রাজু কথাটা বলছে, আর এইখানে যে মি শব্দটা রয়েছে, এই রাজুর বলা কথাটা এই মি অর্থাৎ আমি কিন্তু শুনছি। তাহলে এই মিটাকে আমরা বলবো, এ যেহেতু কথাটা শুনতেছে তার জন্য একে আমরা বলবো এ হচ্ছে আমাদের বাক্যটার লিসেনার, অর্থাৎ একে আমরা বলবো বাক্যের আমাদের শ্রোতা। তাহলে স্পিকার কথাটা বলছে একটা ভার্বের মাধ্যমে, সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এবং যেহেতু এই মি অর্থাৎ আমি শুনছি, তাহলে আমি বা মি শব্দটা হচ্ছে আমাদের লিসেনার। এবার দেখো, রাজুর অ্যাকচুয়াল কথাটা কি? রাজুর অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আই উইল গো টু কলকাতা টুমোরো। এই যে শব্দটা, এই যে কথাটা রয়েছে যে আই উইল গো টু কলকাতা টুমোরো, এটা কিন্তু এইটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। কি বলবো? রিপোর্টেড
স্পিচ। তাহলে যখন বক্তা অর্থাৎ স্পিকারের বলা কথাটা আমরা হুবহু অ্যাজ ইট ইজ এটাকে কোটেশন মার্কের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, এবং যে ভার্বের মাধ্যমে সেটাকে বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারলে যে স্পিকার জিনিসটা কি, রিপোর্টিং ভার্ব জিনিসটা কি, এবং স্পিকারের বলা যে কথাটা যেটাকে আমরা অলওয়েজ কোটেশনের মাধ্যমে রাখবো সেই জিনিসটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। বুঝলাম? এবার দেখো আমাদের কাছে যখন এই বাক্যটা দেওয়া আছে, এরকম যদি তোমাকে বাক্যটা দেওয়া থাকে তুমি বুঝবা যে এই বাক্যটা তোমার যদি কোটেশনের মধ্যে এরকম দেওয়া থাকে তাহলে বুঝবা এটা আমাদের ডিরেক্ট বা ডাইরেক্ট স্পিচে আছে, তাই না? তো এটা আমাদের ডাইরেক্ট স্পিচে আছে। এবার এইটাকে যখন আমরা ইনডাইরেক্টে কনভার্ট করব, ইনডাইরেক্ট, তাহলে আচ্ছা আমি এটা একটু মুছে নিচ্ছি। এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তাহলে দেখো অ্যাকচুয়ালি এই বাক্যটা আসবে, এই রাজু শব্দটা এখানে একই রকম থাকবে, এই সেইড টুটাকে আমরা টোল্ডে কনভার্ট করি জেনারেলি, আর এইখানে মি যেহেতু আছে এটা এরকমই থাকে। এইখানে যখনই আমরা এই জায়গাটাতে অর্থাৎ কমা এবং কোটেশনের ভিতরে প্রবেশ করি তখন আমরা এখানে দ্যাট দিয়ে থাকি। তাহলে রাজু টোল্ড মি দ্যাট, দেখো এইখানে রয়েছে আই, এই আই শব্দটা এখানে যেহেতু কথাটা বলতেছে রাজু, রাজু একজন মেল, তার জন্য এখানে হি আসছে। রাজু না হয়ে যদি এখানে কেয়া, রাখি এরকম কোনো মহিলা বা মেয়ে থাকতো তাহলে আমাদের এখানে কিন্তু সি আসতো। তো এখানে যেহেতু রাজু আছে তাই জন্য, তো এখানে যেহেতু রাজু আছে তাই জন্য আমাদের এখানে হি বসতেছে। উইল, দেখো উইলটা হয়ে যাবে উড, তাহলে হি উড, তার সঙ্গে ভার্ব আমার আছে কি গো, তাহলে হয়ে যাচ্ছে রাজু টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা। এই যে টুমোরো শব্দটা, টুমোরো শব্দটা হবে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডেও আমরা বলতে পারি। এবার মজার বিষয় হচ্ছে এই যে বাক্যটা দেখো আমি চেঞ্জ করলাম। ডাইরেক্ট স্পিচে আমাদের ছিল রাজু সেড টু মি আই উইল গো টু কলকাতা টুমোরো, যখন আমরা সেটাকে রিপোর্ট করলাম ইনডাইরেক্ট স্পিচে তখন আমাদের কাছে আসলো রাজু টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। এই যে বাক্যটা আসলো এখানে কি কি চেঞ্জ হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। সেইড টুটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হচ্ছে টোল্ডে, কমা দিয়ে যখনই আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে প্রবেশ করছি তখনই আমাদের একটা দ্যাট চলে আসছে। এবার দেখো আই অর্থাৎ এই বাক্যে যে সাবজেক্টের জায়গায় বসেছিল সেই সাবজেক্টটা কিন্তু এখানে হি হিসেবে কনভার্ট হয়ে গেছে। যদি এখানে মেয়ে থাকতো, কোনো একজন মেয়ে থাকতো তাহলে এখানে সি আসতে পারতো, তাহলে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। দেখো উইল, উইল শব্দটা উডে কনভার্ট হয়েছে, তার মানে টেন্সের এখানে পরিবর্তন হয়েছে। দেখো টুমোরো শব্দটা এখানে দা নেক্সট ডেতে কনভার্ট হয়েছে। তাহলে একটা টাইমিং একটা ওয়ার্ড আছে যেটা টুমোরো, নাও, ইয়েস্টারডে, এই যে শব্দগুলো এগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমি তো এটা জানি, এর রুলসগুলো ভালো মতো জানি, তাই জন্য তোমাকে ইজিলি কনভার্ট করে দিলাম যে এটা ইনডাইরেক্ট স্পিচটা এরকম হবে। কিন্তু তোমাদেরকে, তোমরা যেহেতু প্রথম শিখছো তো তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো আমি যে চেঞ্জগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে চেঞ্জগুলো করলাম, এখানে টোল্ডে কনভার্ট করলাম, এখানে দ্যাট বসালাম, এখানে সাবজেক্ট আইটা আমাদের হিতে কনভার্ট হলো, এই যে টুমোরোটা কি করে দ্য নেক্সট ডেতে কনভার্ট হলো, আসো এই জিনিসগুলোই আবার আমরা ভালো মতো করে ডিটেলসে শিখবো। তো চলো এবার এই যে ন্যারেশনগুলোকে বোঝার জন্য আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। তোমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে হয়তো অনেকেরই ধারণা আছে
যে ন্যারেশনটা করতে গেলে আমাদেরকে প্রথমত টেন্স সম্পর্কে পুরো একটা ডিটেলস কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, এটা 100% সত্যি যে যদি আমরা টেন্সগুলো ভালো মতো ধরতে পারি, টেন্সটাকে যদি জানতে পারি, তাহলে কিন্তু ন্যারেশনগুলো করতে আমাদের সময় লাগবে না, খুব ইজিলি আমরা জিনিসগুলোকে করতে পাবো। তো ধরে নাও এবার তোমার কাছে টেন্সের ধারণাটা অতটাও ক্লিয়ার নয়, তারপরেও কিন্তু তুমি ছোট ছোট কিছু বিষয় মাথায় রাখলে, টেন্সটা যদি তুমি আস্তে আস্তেও করে নাও, তারপরেও টেন্সটার পুরো কনসেপ্ট যদি মাথায় আপাতত নাও থাকে, তারপরেও তুমি করে নিতে পারো। কিন্তু টেন্স তোমাদের অবশ্যই জানা দরকার। তো দেখো, আমরা টেন্স এর সাহায্য নিয়ে এবং বেশ কিছু ছোট ছোট জিনিসকে আমরা মাথায় রেখে কিভাবে ন্যারেশনটাকে চেঞ্জ করব তার বিষয়গুলো একটু দেখে নিই। তোমরা সোজাভাবে ভেবে নাও, ধরে নাও এইটি আমাদের হচ্ছে ডাইরেক্ট স্পিচের গল্প, এটা ডাইরেক্ট, এইদিকে আমি লিখছি ইনডাইরেক্ট। সরি, এইদিকে আমি লিখছি ইনডাইরেক্ট। তো দেখো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে বা তোমরা ডাইরেক্ট স্পিচে কোথাও দেখছো ডু বা ডাস তোমার কাছে আছে ডাইরেক্ট স্পিচের একটা সেন্টেন্সে, তুমি যখন এটাকে ইনডাইরেক্টে করবা তখন সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা পাস্ট ইনডেফিনিটে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ডু বা ডাস শব্দটা তোমার কাছে ডিড এ কনভার্ট হবে। বা তুমি সহজভাবে বুঝে নাও, জাস্ট ভার্বের যদি ফার্স্ট ফর্ম দেওয়া থাকে, অর্থাৎ যেমন তোমরা পড়ো একটা ভার্ব, যেমন গো ভার্বটা ধরে নাও, গো, ওয়েন্ট, গন। বা তোমরা যদি ক্যাচ ভার্বটা ধরে নাও, ক্যাচ মানে কোনো কিছুকে ধরে নেওয়া, ক্যাচ, কট, কট। অর্থাৎ তোমার কাছে যদি গো থাকে তাহলে তুমি জাস্ট সেটাকে গো ওয়েন্ট সেকেন্ড ফর্ম ওয়েন্টে কনভার্ট করবা। ধরে নাও তোমার কাছে ডু আছে, তাহলে তুমি সেটাকে ডিড এ কনভার্ট করবা। এবার স্যার যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই, জেনারেলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে তোমরা দেখো, সাবজেক্ট থাকে আমাদের কাছে, এম, ইজ, আর থাকে, দেন ভার্বের ফার্স্ট ফর্মটাকে বসানোর পর আমরা তার সঙ্গে আইএনজি লাগিয়ে দিই। তার মানে এম, ইজ, আরটা কোন টেন্সকে ইন্ডিকেট করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। যদি স্যার এম, ইজ, আরটা আমি কোথাও পাই, তাহলে স্যার এই এম, ইজ, আরটা আমাকে ওয়াজ এবং ওয়ারের মধ্যে কনভার্ট করতে হবে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে তোমার কাছে পাস্ট কন্টিনিউয়াস। তুমি টেন্স ছেড়ে দাও, এম, ইজ, আরটা কনভার্ট হবে ওয়াজ ওয়ারে। গুড। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা আমি বলছি, এখানে দেখো লেখা আছে হ্যাজ এবং হ্যাভ। তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা যদি তুমি জানতে চাও, আমি তোমাকে একটুখানি বলি। সাবজেক্ট থাকে আমাদের কাছে, হ্যাজ এবং হ্যাভ থাকে, দেন আমাদের কাছে ভার্বের থার্ড ফর্ম থাকে। এই যে হ্যাজ হ্যাভের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম আমাদের কাছে বসবে ভার্বের। তাহলে দেখো, যখন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি কি করে চিনবা? তুমি চিনতে পাবা হচ্ছে হ্যাজ এবং হ্যাভকে দেখে, তারপরে ভার্বের থার্ড ফর্মকে দেখে। তাহলে তোমার যেটা হ্যাজ হ্যাভ রয়েছে সেটাকে তখন তুমি ইনডাইরেক্ট স্পিচ করবা, সরি। তো ইনডাইরেক্ট স্পিচ করার সময় তোমার এই হ্যাজ হ্যাভটাকে কিন্তু হ্যাড ভার্বে কনভার্ট করতে হবে। আর তোমরা ভালো করে মাথায় একটা জিনিস রাখো, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এদের পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্মটা আমরা ইউজ করি। তার মানে এখানে যদি হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে, তুমি ইনডাইরেক্ট করার সময় এখানে কি করবা? হ্যাড বসিয়ে থার্ড ফর্ম করবা। তার মানে হ্যাজ হ্যাভটা কনভার্ট হচ্ছে হ্যাডে। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাতে আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন পেয়ে থাকি, দেন আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি পেয়ে থাকি। তো হ্যাজ বিন, হ্যাভ বিন যদি থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে হ্যাজ বিন এবং হ্যাভ বিন, সেটা এখানে দেখো হ্যাড বিনে কনভার্ট হচ্ছে। এবার আসি স্যার, যদি কোথাও ডিড দেওয়া থাকে, ডিড মানে তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তুমি বুঝতেছো যে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম করা আছে, সেকেন্ড ফর্ম ডু, ডিড। তার মানে যদি সেকেন্ড ফর্ম তোমার কাছে দেওয়া থাকে,
তার মানে কি বুঝছো, সাবজেক্টের পরে সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিটের পরবর্তী টেন্স পাস্ট কন্টিনিউয়াস, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বাদ যাবে, অর্থাৎ এক ঘর লাফিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে আছে, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটা না হয়ে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের এখানে কি হবে, হ্যাড আসবে। তার মানে কোথাও যদি তুমি সেকেন্ড ফর্ম দেখো, সেটা যখন কনভার্ট হয় হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মে কনভার্ট হয়। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ওয়্যার দেওয়া আছে, সেই ওয়াজ ওয়্যারটাকে তোমাকে হ্যাড বিনে কনভার্ট করতে হবে। হ্যাড বিন সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো এই যে দুটো আছে, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, পাস্ট ইনডেফিনিটটা আর পাস্ট কন্টিনিউয়াসটা। পাস্ট ইনডেফিনিট একটা ঘর জাম্প করছে, পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, তার পরবর্তী পাস্ট পারফেক্ট। সিমিলার প্রসেস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট, কিন্তু পাস্ট পারফেক্টের পরবর্তী দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এইটা আমাদের হচ্ছে। পরবর্তী দুটি টেন্স পাস্ট পারফেক্ট, তাহলে এখানে বলা আছে নো চেঞ্জ, আর দেওয়া আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে দেওয়া আছে নো চেঞ্জ। এবার দেখো একটা জিনিসের মধ্যে আমি আসি, তোমরা কিছু মোডাল অক্সিলারি পাবা, যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল। দেখো শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট, কখনো কখনো হ্যাড টুতে কনভার্ট হতে পারে, হ্যাজ টু বা হ্যাভ টু থাকলে হ্যাড টু। তাহলে এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ গুলোর চেঞ্জ, অর্থাৎ মেটা মাইট, ক্যানটা কুড, শ্যালটা শুড, উইলটা উড, এরকম করে আমাদের কনভার্ট হয়। তো এই জিনিসটা আমি একবার সংক্ষেপে বলি। দেখো ভার্বের ফার্স্ট ফর্ম তুমি জাস্ট একটু মনে করার চেষ্টা করো, এটাকে আমি ডিরেক্ট সেকেন্ড ফর্মে কনভার্ট করব। স্যার ভার্বের যদি সেকেন্ড ফর্ম দেওয়া থাকে, তাহলে স্যার আমি হ্যাড লাগানোর পর ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। স্যার আমার কাছে যদি অ্যামিজার থাকে, তাহলে স্যার এটাকে আমি অ্যামিজারটাকে স্যার আমি ওয়াজ ওয়ারে কনভার্ট করব, ওয়াজ ওয়ার। দেখো অ্যামিজার যখন থাকবে, তারপরে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে তোমার আইএনজি লাগানো থাকবে এটা। তাহলে তুমিও এখানে অ্যামিজারটাকে ওয়াজ ওয়ার করার পর জাস্ট ভার্বের ফার্স্ট ফর্ম যেটা দেওয়া আছে সেটা একই থাকবে, শুধু আইএনজিটিকে লাগিয়ে দাও। স্যার এইখানে যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার, তুমি ডিরেক্ট এটাকে ওয়াজ ওয়ারটাকে হ্যাড বিনে কনভার্ট করো। দেখো আমি এখানে বলছি অ্যামিজারের সাথে আইএনজি, তাহলে অ্যামিজারটা হয়েছে ওয়াজ ওয়ার, আইএনজিটা আইএনজি থাকছে, ওয়াজ ওয়ারটা হয়েছে হ্যাড বিন। এবার স্যার দেখো যদি তুমি দেখো হ্যাজ হ্যাভ আছে, হ্যাজ হ্যাভের পরে অলওয়েজ থার্ড ফর্ম বসে, তাহলে স্যার হ্যাজ হ্যাভটা কিসে কনভার্ট হবে, স্যার হ্যাডে কনভার্ট হবে। এই হ্যাজ হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর এখানে থার্ড ফর্ম, স্যার এখানে আমার থার্ড ফর্ম চলে আসছে। তাহলে এইটুকুনি এতক্ষণ পর্যন্ত আমাদের ন্যারেশন বোঝার জন্য এই চারটা তোমাকে ভালো করে রিকল করতে হবে। আরেকবার দেখো, ফার্স্ট ফর্ম হয়ে যাবে সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম হয়ে যাবে হ্যাড প্লাস থার্ড ফর্ম, অ্যামিজার তার সাথে আইএনজি আছে, ওয়াজ ওয়ার হয়ে যাবে অ্যামিজারটা আইএনজিতে থাকবে, ওয়াজ ওয়ারটা হয়ে যাবে হ্যাড বিন, হ্যাজ হ্যাভটা হয়ে যাবে হ্যাড। তাহলে টেন্স ভুলে যাও, তাছাড়া এই জায়গাটুকু মনে রাখো, তাহলে তোমার কাছে হয়ে যাচ্ছে। আর আমরা কি শিখলাম, আর শিখলাম মোডাল। দেখো MODAL মোডাল, তাই না? তো আমি বললাম মে, এটা হয়ে যাবে তোমার মাইট। দেখো ক্যান তোমার হয়ে যাবে কুড, শ্যাল, শুড, উইল, উড। তো এই যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই বিষয়গুলো তোমরা মে থেকে মাইটে কনভার্ট করো, ক্যান থেকে কুডে করো, শ্যাল থেকে শুডে, উইল থেকে উডে, এরকম করে মোডাল গুলো চেঞ্জ হয়। তাহলে আমরা বুঝলাম যে চেঞ্জটা কি করে হয়। এবার দেখো এই যে চেঞ্জটা করলাম, এবার আমরা ন্যারেশনে ঢোকার আগে আর কয়েকটা ছোট ছোট জিনিস জানবো। এবার দেখো আমি প্রথম বাক্যটা নিয়েছিলাম যে রাজু said to me I will go to Kolkata
টুমোরো, এই আমাদের কোটেশনের মধ্যে ছিল। এই বাক্যটা তুমি একটু ভালো করে বোঝো, এই বাক্যটার মধ্যে লক্ষ্য করো, এই জায়গাটাকে আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। একটা জিনিস লক্ষ্য করো, এখানে নোট আমাদের করতে হবে, যদি রিপোর্টিং ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্ব, বাইরের যে ভার্বটার মাধ্যমে কথাটা প্রকাশ হচ্ছে, এটা যদি তোমার কাছে পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এই যে পুরো রিপোর্টেড স্পিচ যে জায়গাটা আছে, যেটা কোটেশনের মধ্যে আছে, এইটাকেও তোমাকে পাস্ট টেন্সে টেন্স এ পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখো, তোমাদের প্রথমত জিনিসগুলো একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু দেখো কোনো জিনিস শিখতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আমি একটা ভিডিওতে আসলাম, ক্লাসে দেখতে গেলাম, 10 মিনিট দেখে স্কিপ করে চলে গেলাম। তুমি যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ভালো মতো কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা না করো, তাহলে তুমি কিন্তু কোনো একটা জিনিসকে আয়ত্ত করতে পারবে না। তো দেখো, প্রথমেই যখন আমরা 15-20 মিনিট যখন কনসেপ্টটাকে বুঝবো, তো এই জিনিসটাই হচ্ছে আসল। প্রথমে তোমার যদি বেসটা ক্রিয়েট হয়ে যায়, একবার বেসটা তৈরি হলে পরবর্তী তোমার কাছে ন্যারেশন চেঞ্জ বলো, যে কোনো গ্রামারের বিষয় বা অন্য কোনো বিষয় বলো, সেটা কিন্তু আর কঠিন মনে হবে না। তার জন্য একটু ধৈর্য রাখো। দেখো, আমি বলছি এই জায়গায়, রাজু সেড টু মি আই উইল গো টু কলকাতা টুমোরো, যে আমি আগামীকাল কলকাতা যাব। তো রিপোর্টিং ভার্বটার কথা লক্ষ্য করো, সেড টু, এই ভার্বটা অ্যাকচুয়ালি যদি পাস্ট টেন্সে থাকে, এই জায়গাটা লক্ষ্য করো পাস্ট টেন্স, এটা বাইরের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, দেখো কমার আগে যে ভার্বটা রয়েছে, এটা আমাদের রিপোর্টিং ভার্ব বলা হয়, শুরুতেই বললাম। এইটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কোনো কথা হবে না, আমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্ব রয়েছে সেটাও কিন্তু পাস্ট টেন্সে কনভার্ট হবে। এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো, এটাকে যখন আমি পরিবর্তন করছি, তখন এই যে সেড টুটা, দেখো এটা কি হচ্ছে পরিবর্তন করার পর, রাজু, তোমার রাজু সেম ভাবে থাকছে, রাজু, সেড টুটা আমি অ্যাকচুয়ালি করে দিচ্ছি টোল্ড, এবার এখানে বসাচ্ছি মি। এবার তোমাদের কাছে প্রথম কোশ্চেন, স্যার আপনি এই সেড টুটাকে কি করে টোল্ড লিখলেন, প্রথম কোশ্চেন আসতে পারে। তো দেখো, এইটা টোল্ড যে আসলো, কেন আসলো বলে দিচ্ছি। দেখো, সাধারণত রাজু বলছে, তাহলে একটা স্লাইড নেই, দেখো রাজু সেড, মনে করো আই উইল গো টু কলকাতা টুমোরো, তাই তো আমাদের বাক্য। তাহলে এইখানে দেখো, রাজু রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের সেইট, এবার রাজু বলছে, তাহলে রাজুটা তো স্পিকার, সে তো বুঝলাম, এই বাক্যতে রাজু স্পিকার, কিন্তু রাজু কাকে বলছে সেই লিসেনার কিন্তু নেই এখানে, রাজু সেইট। এবার দেখো, রাজু সেইট টু মি, এই যে রাজু সেইট টু মি, এবার দেখো রাজু তো বলছে, রাজু বলছে, শুনছে কে, আমি, এই দেখো এখানে কিন্তু লিসেনার রয়েছে, লিসেনার অর্থাৎ শ্রোতা কিন্তু আমাদের এখানে উপস্থিত, আর এ হচ্ছে আমাদের স্পিকার। তাহলে বক্তা আছে, এখানে লিসেনার আছে, যখন কাউকে উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ তার বলা কথাটা কেউ শুনছে, তার জন্য একটা অবজেক্ট আসলো টু, সরি প্রিপোজিশন আসলো টু, রাজু সেইড টু কাকে, মি, আমাকে। তাহলে এই টু অবজেক্ট, টু প্রিপোজিশনের অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে মি, তাহলে সেইড টু। আর ইংরেজিতে নিয়ম হচ্ছে, যখন সে টু বা সেইস টু, এই ভাবটা আমাদের অ্যাকচুয়ালি টেলে কনভার্ট হয়, টেল। আর সেইস বা সে, এর সেকেন্ড ফর্ম হচ্ছে কি, টল্ড, সরি এর সেকেন্ড ফর্ম হচ্ছে আমাদের সেইট, তাহলে সে থেকে সেইট, তাহলে এইখানে কি টেল থেকে কি হয়ে যাবে আমাদের টোল্ড, অর্থাৎ সে টু থাকলে সেটা টেলে কনভার্ট হয়, তাহলে সেটা যদি টেলে কনভার্ট হয়, তাহলে সের সেকেন্ড ফর্ম সেইট, তাহলে এটা আমাদের সের সেকেন্ড ফর্ম, সে ভাবটা সে সেইট সেইট,
তাহলে সে থেকে সেইট আসলো, তাহলে টেল থেকে কিসে আসবে, টোল্ডে আসবে। এই জন্য দেখো এই সেইট থাকা মানে সেইট টু থাকা মানে সেটা টেল থেকে টোল্ডে আমাদের কনভার্ট হয়। তাহলে আমি এখানে বোঝালাম যে কখন আমাদের সের পরে টুটা আসে, সেইটের পরে টুটা আসে। তাহলে তোমরা বুঝলাম যে সে টু বা সেইস টু থাকলে টেল হয়, আর সেইট টু, এই যে সেইট টু, তাহলে এটার জন্য কি হবে, এটা সেকেন্ড ফর্ম, তাহলে এখানে টোল্ড হয়ে যাবে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, কোথায় আমরা ছিলাম, আমরা যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে। তো দেখো এই জায়গায় রাজু সেইট, এক মিনিট, হ্যাঁ, তাহলে দেখো রাজু সেইট টু মি, এই যে সেইট টু তাহলে এটা টেলে কনভার্ট হবে, টেল থেকে হয়ে গেল সে টু মানে টেল, তার সেকেন্ড ফর্মের জন্য হয়ে গেল টোল্ড, সেইট টু। অর্থাৎ সোজা কথায় মনে রাখো, যেখানে আমি সেইট টু পাবো এই সেইট টুর জায়গায় আমি কি বসাবো, এই সেইট টুর জায়গায় আমি টোল্ড বসাবো। তাহলে রাজু টোল্ড, এই জায়গাতে কি আসলো, মি, তাহলে রাজু টোল্ড মি। এবার দেখো এই জায়গাটাতে যখন আমি কমাটার জায়গায় প্রবেশ করছি, এই জায়গাকে আমাকে দ্যাট বসাতে হচ্ছে। দ্যাটটা যে বসালাম, এই দ্যাটটা বসানোর পর কি করব, তোমাকে এস মানে প্রথমে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট। এই জায়গায় ভালো মতো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবো আমরা, যে আমি দ্যাটটা বসালাম, দ্যাট কোন জায়গায় বসাবো, এই কমার জায়গায়। এই কমার জায়গায় দ্যাটটা বসানোর অর্থ হচ্ছে আমরা এরপর কোটেশনের ভিতরে এন্ট্রি নিচ্ছি। তো কোটেশনের ভিতরে যখন রিপোর্টেড স্পিচের ভিতরে আমরা প্রবেশ করব, তখন কিন্তু লিঙ্কার অর্থাৎ দ্যাটের পরে আমাকে প্রথম যেটা বসাতে হবে সেটাকে আমি বলবো সাবজেক্ট, দেন আমাকে বসাতে হবে ভার্ব, দেন আমাকে বসাতে হবে অবজেক্ট। অর্থাৎ সংক্ষেপে আমরা এটাকে বলবো এস, ভি মানে হচ্ছে ভার্ব, আর ও মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে সংক্ষেপে আমরা বলবো এস ভি ও। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে প্রবেশ করার সময় আমাকে এস ভি ও ফরম্যাট অ্যাপ্লাই করতে হবে। এবার কথা হচ্ছে স্যার আমি দ্যাট পর্যন্ত আসলাম, তাহলে এখানে প্রথম কি বলা আছে, সাবজেক্টকে আই উইল গো টু কলকাতা টুমোরো। এবার খেয়াল করো স্যার এই আমিটাকে, আইটাকে কি আমি এখানে বসাবো আই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে স্যার। এই আমি বলতে তো আমি নিজে নই, এই আমিটা অ্যাকচুয়ালি কে স্যার, এই আমিটা হচ্ছে আমাদের রাজু, এই আমিটা কে, আমাদের রাজু। তাহলে আমি কলকাতা যাব মানে কে যাবে, রাজু যাবে। তার মানে তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যদি ফার্স্ট পার্সন থাকে, আমি মানে কি, আমি মানে হচ্ছে ফার্স্ট পার্সন। দেখো এইখানে পার্সনেরও একটা কনসেপ্ট আছে, পার্সন ইংরেজিতে তোমরা জানো আমরা যে বাংলায় বলি পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো ইংরেজিতে আমাদের যদি ফার্স্ট পার্সনের কথা বলো, আর একটা তুমি যদি সেকেন্ড পার্সনের কথা বলো, আর একটা তুমি যদি থার্ড পার্সনের কথা বলো, তো ফার্স্ট পার্সন কারা, যতগুলো আছে আই, মি, মাই, মাইন, আওয়ার, অর্থাৎ আমি, আমরা, আমাদের, আমাদিগকে, এই শব্দগুলো সবসময় ফার্স্ট পার্সন হয়। দেখো তুমি দিয়ে ইউ, ইয়োর, ইয়োর্স, এই যে তুমি দিয়ে যতগুলো শব্দ আছে, তুমি, তোমরা, তোমাদের, তোমাদিগকে, এগুলো হয় সেকেন্ড পার্সন। এবং আমি এবং তুমি অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দিয়ে, এগুলো ছাড়া বাকি পৃথিবীতে যেগুলো পার্সন রয়েছে সেগুলো সব বাকি অংশ অর্থাৎ বাকি সমস্ত পার্সনগুলো থার্ড পার্সনের মধ্যে পড়ে। যেমন কি কি, হি আসতে পারে, সি আসতে পারে, ইট, ইহা এটা আসতে পারে, কোনো নাম আসতে পারে, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম আসতে পারে। তাহলে নাম, দে মানে তাহারা, এই দে আসতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কি আমাদের আমাদের হচ্ছে থার্ড পার্সন। এবার দেখো আমি, মি, মাই, এই সমস্ত জিনিসগুলো ফার্স্ট পার্সন। তোমার কাছে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট পার্সন রয়েছে আমি। মনে রাখবা যখন তুমি আমি এই যে ফার্স্ট পার্সন এখানে পাবা, তখন তুমি খেয়াল করবা এই ফার্স্ট পার্সনটা চেঞ্জ হবে, কথাটা আমাদের কে বলছে, স্পিকার। তাহলে ফার্স্ট পার্সন অলওয়েজ চেঞ্জ হয় স্পিকার অনুযায়ী।
অর্থাৎ কোটেশনের ভিতরে আমি যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমি যদি কি পাই, ফার্স্ট পার্সন পাই, তাহলে এইটাকে আমরা ভাবব কার অনুযায়ী, কথাটা কে বলেছেন, বক্তাটাকে, স্পিকারটাকে, তার পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। এবার তুমি বলো আমি মানে এখানে স্পিকারকে রাজু, তাহলে আমি মানে হচ্ছে রাজুকে ইন্ডিকেট করা হচ্ছে। রাজু যেহেতু বলছে আমি কলকাতা যাব, তাহলে রাজু একজন যেহেতু ছেলে মানুষ, তার জন্য এখানে কিন্তু আই না হয়ে এটা কিন্তু হি, অর্থাৎ রাজু বলেছিল যে সে, তাহলে এখানে হচ্ছে আইটা কিন্তু হিতে কনভার্ট হলো, তাহলে আইটা হি। এখানে যদি রাখি থাকতো তাহলে আইটা, আই বলতে রাখিকে বোঝানো হতো, তাহলে আইটা তখন সিতে কনভার্ট হতো, মেয়ের জন্য। এবার দেখো উইল, আমি একটু আগে বললাম এই যে কনসেপ্টটা, এবার দেখো এই যে উইলটা এখানে আমাকে বসাতে হবে উড, WOULD, উড। এবার কথা হচ্ছে স্যার কেন উইলটা উড কেন করলেন? রিপোর্টিং ভার্বটা যদি দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা এই যে ভিতরেরটা এটাও কি পাস্ট টেন্সে কনভার্ট হবে। আমি দেখতে পাচ্ছি সেই টুটা কি পাস্টে করা আছে, তার মানে উইলটাকে আমার করতে হচ্ছে উডে। তোমরা একটু আগে দেখো আমি যেখানে মোডাল লিখেছিলাম, দেখো মেয়েটা মাইটে, ক্যানটা কুডে, শ্যালটা শুট, উইলটা উড, এই জায়গাটা কখন হবে, যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ কমার সামনে যে ভার্বটা রয়েছে সেইটা যদি পাস্টে থাকে, তাহলে পাস্ট থাকা মানে এইদিকে উইলটাও কি হবে, উডে হবে। তাহলে আমরা দেখলাম যে উইলটা কিসে কনভার্ট হলো, উডে কনভার্ট হলো। তাহলে আই থেকে হয়ে গেল হি, আর উইলটা কি হয়ে গেল, উইলটা আমাদের হয়ে গেল উড। তারাও স্লাইডটা খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমরা দেখব। তাহলে হি গেল, উইলটা উড গেল। এবার দেখো উইল যখন উডে কনভার্ট হলো, তারপরে একবার তো পাস্টে কনভার্ট হয়ে গেল, এবার গো ভার্বটা কিন্তু গোই থাকবে। তাহলে এইটা হিটা গেল সাবজেক্টের অংশ, উড গোটা গেল ভার্ব, বাকি অংশ কি থাকলো, হি উড গো টু কলকাতা। তাহলে এইখানে বাকি আদার ওয়ার্ডস এর মধ্যে কি পড়ছে, টু কলকাতা, কলকাতা। এবার দেখো সে কলকাতা যাবে কখন, এখানে বলা আছে টুমোরো। এই টুমোরো শব্দটা, এই টুমোরো শব্দটা কিন্তু দেখো, দাঁড়াও, এই যে টুমোরো শব্দটা এটা কিন্তু এখানে হয়ে যাবে দা নেক্সট ডে। এবার কথা হচ্ছে স্যার এই যে টুমোরোটাকে আবার নেক্সট ডেতে কনভার্ট করলেন, কি করে কনভার্ট করলেন, তার ব্যাপারটা কি সেইটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটা এখানে ছক দেখাচ্ছি, এই ছকটা একটু তোমাকে বুঝে নিতে হবে। দেখো এই যে দেখো টুমোরো শব্দটার মাধ্যমে, টুমোরো শব্দটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো, আগামীকাল, তাই না? তো এই যে শব্দটা এটা কিন্তু একটা সময়কে ইন্ডিকেট করছে, টাইম, অর্থাৎ টাইম সংক্রান্ত কিছু শব্দ আছে যেগুলো সময়কে ইন্ডিকেট করে, সেই শব্দগুলো কিন্তু চেঞ্জ হয়। তুমি দেখো টুমোরো থাকলে হবে দ্য ফলোয়িং ডে, বা তুমি বসাইতে পারো দ্য নেক্সট ডে, এইটা টুমোরো কথাটা যদি নারেশনে পাও সেটা চেঞ্জ হবে। অ্যাট দ্য মুমেন্ট হয়ে যাবে অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্ত হয়ে যাবে অ্যাট দ্যাট মুমেন্ট, সেই মুহূর্ত। লাস্ট নাইট হয়ে যাবে দ্য নাইট বিফোর, লাস্ট ইয়ার দ্য ইয়ার বিফোর, নেক্সট ইয়ার মানে হচ্ছে দ্য ফলোয়িং ইয়ার, টু নাইট হয়ে যাবে দ্যাট নাইট, অ্যাগো সেটা হয়ে যাবে আর্লিয়ার অথবা বিফোর। তো এই শব্দগুলো টাইমকে ইন্ডিকেট করছে, এই শব্দগুলোর চেঞ্জ হবে, এটা আমাদের কি করতে হবে, রিকল করতে হবে, অর্থাৎ রিমেম্বার, মনে রাখতে হবে। এটা ভালো করে তোমাদেরকে রিকল বা রিমেম্বার মানে মনে রাখতে হবে। এবার দেখো এইখানে কিছু জিনিস লক্ষ্য করো, দিস, দিস হয়ে যাবে দ্যাট, দিস ডে হয়ে যাবে দ্যাট ডে, এই দিস মানে এইগুলো, এইগুলো হয়ে যাবে ওইগুলো, দোজ, দিস ডেজ হয়ে যাবে দোজ ডেজ, হেয়ার হয়ে যাবে দেয়ার, নাও থাকলে হয়ে যায় দেন, টুডে হয়ে যায় দ্যাট ডে, ইয়েস্টারডে হয়ে যায় দ্য ডে বিফোর, তাহলে অথবা হয়ে যায় দ্য
প্রিভিয়াস ডে মানে আগের দিন। ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল মানে যে দিনটা চলে গেছে, অর্থাৎ আগের দিন বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝছি যে ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। এই ছকটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই সমস্ত ছকগুলো তোমাদের যেটুকুনি জায়গা মুখস্থ করার বিষয় সেটি তো তোমাদের মুখস্থ করতেই হবে। তো এই জায়গাটা আমরা বুঝলাম যে এই ছকটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কেন? ন্যারেশনগুলো করতে গেলে আমরা এই শব্দগুলো পাবো। তাহলে আমরা বুঝলাম যে বাক্যটা আমরা এতক্ষণে করলাম যে রাজু টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবো যে যদি রিপোর্টিং ভাবটা কি হচ্ছে, আমরা দেখলাম যদি রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকছে তাহলে এইদিকে রিপোর্টেড স্পিচের ভিতরের টেন্সটা পাস্ট টেন্সে কনভার্ট হচ্ছে। তাই জন্য কিন্তু উইলটা আমার উডে কনভার্ট হলো। এবার কথা হচ্ছে স্যার, যদি রিপোর্টিং ভার্বটা আমরা জানি তিনটা টেন্স রয়েছে আমাদের কাছে, প্রেজেন্ট, এইখানে আমি লিখলাম পাস্ট, আর এইখানে আমি লিখছি ফিউচার। এবার দেখো স্যার যে প্রেজেন্ট আর ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাহলে আমি দেখলাম রিপোর্টিং ভার্বটা যদি এই ছকটা একটু মনে রাখো, রিপোর্টিং ভার্ব এটা যদি আমাদের পাস্টে থাকে তাহলে কি হচ্ছে? রিপোর্টেড স্পিচ, অর্থাৎ কোটেশনের ভিতরে যে অংশটা আছে এই কোটেশনটাও কিসে কনভার্ট হচ্ছে স্যার? পাস্ট টেন্সে কনভার্ট হচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে সেটা কিন্তু কিসে কনভার্ট হচ্ছে? রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্টে কনভার্ট হচ্ছে। এটুক জানা গেল। রিপোর্টিং ভার্ব আমার পাস্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটাও পাস্টে যাবে, তাই জন্য উইলটা উড হলো। এবার স্যার আপনি ধরে নেন তার মানে এখানে পাস্টে থাকা মানে কি? সেইট থাকবে অথবা সেইট টু থাকবে, এইরকম থাকবে। এবার যদি স্যার প্রেজেন্টে থাকে তাহলে কি থাকবে? সে বা কি থাকবে? এখানে সেইস থাকতে পারে, তাহলে সে সেইস এগুলো থাকতে পারে। আর ফিউচারে থাকলে কি হবে? সে, তার সামনে শ্যাল বা উইল থাকবে, উইল সে, অথবা লেখা থাকবে কি? শ্যাল সে, অর্থাৎ বলবে। তাহলে প্রেজেন্ট থাকুক সে সেইস, অথবা ফিউচার থাকুক উইল সে শ্যাল সে, তাহলে এগুলো কাকে ইন্ডিকেট করে? এগুলো ফিউচারকে। এগুলো কাকে ইন্ডিকেট করে? প্রেজেন্টকে। আর পাস্ট কি? সেইট। তাহলে প্রেজেন্ট আর ফিউচার এই দুজন যদি থাকে তাহলে কিন্তু তোমাকে রিপোর্টেড স্পিচের ভেতরে, রিপোর্টেড স্পিচ এর ভিতরে টেন্সটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তাহলে তোমরা দেখলাম যে প্রেজেন্ট আর ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, কিন্তু পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা পাস্টে চেঞ্জ হচ্ছে। তাহলে কথা অনুযায়ী আমরা যে বাক্যটা নিলাম, রাজু, এবার বলি রাজু সেইস, বা তুমি ধরে নাও রাজু উইল সে আই উইল গো টু কলকাতা টুমোরো। এবার তাহলে তুমি আমাকে বলো স্যার এটা কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে স্যার যে রাজুটা আমাদের রাজু থাকছে, উইল সে এটা আমাদের ভার্ব, তাহলে এটা উইল সে থাকছে, রাজু উইল সে। স্যার এই কমার জায়গায় আমাকে দ্যাট ইউজ করতে হচ্ছে দ্যাট। এবার কি স্যার? সাবজেক্ট বসাবো, এবার স্যার ভার্ব বসাবো, এবার আমরা আদার ওয়ার্ডস বসাবো। আমিটা তো রাজুর জন্য হিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আমি মানে এই রাজু। এবার দেখো এই উইলটা, এইটা কি আগের বার যেমন দেখো এখানে উড কনভার্ট হলো, এবার কি উইলটাকে উড করতে পারবো? কথা হচ্ছে না, পারবো না।
কারণ এখানে উইল সে এটা আমাদের ফিউচার টেন্স রয়েছে, আর ফিউচার টেন্স থাকলে আমরা এই ভিতরে চেঞ্জ করতে পারবো না। তাহলে হি উইল, তাহলে আমাদের উইল থাকলো। এবার গোটা গোই থাকলো, গো টু কলকাতা, টু কলকাতা, এটা কিন্তু চেঞ্জ হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। দেখো তাহলে শুধুমাত্র টেন্সটা, উইলটা কিন্তু উডে কনভার্ট হলো না, উইলটা কিন্তু উইলই থাকলো। এখানে যদি সেইস থাকে এসে ওয়াই এস সেইস, তাও কিন্তু এটা প্রেজেন্টকে ইন্ডিকেট করবে, পি মানে প্রেজেন্ট, আর উইল সেটা ফিউচারকে ইন্ডিকেট করে। তাহলে প্রেজেন্ট আর ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচের ভিতরে কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে উইলটা দেখো উইল আছে, এখানে দেখো উইলই আছে, উইলটাকে আমি উড করি নাই, কারণটা হচ্ছে এখানে ফিউচার বা সেইস প্রেজেন্ট রয়েছে রিপোর্টিং ভার্বটা। আর এই যে বাক্যটা আমরা এর আগে করেছিলাম, এই বাক্যটাতে তোমরা দেখো এই উইলটা আমাদের কিন্তু উডে কনভার্ট হয়ে গেছে পাস্টে, কারণটা হচ্ছে এই যে সেইড টুটা আমাদের পাস্ট টেন্সে ছিল। তাহলে আমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝে নিতে হলো কি, সেই জিনিসটা হচ্ছে যে আমরা যখন এই পরিবর্তনগুলো করছি, প্রথম থেকে বলি, এই পরিবর্তনগুলো যখন আমরা করতে যাচ্ছি তখন যে আমাদের এই যে উইলটা যে উডে কনভার্ট হচ্ছে, এই পরিবর্তনগুলো করার জন্য আমাকে একটা নিয়ম শিখতে হলো কি, যখন আমরা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে পাচ্ছি তখন ভিতরে পরিবর্তন হচ্ছে। স্যার কোন পরিবর্তনগুলো হচ্ছে, তার জন্য আমরা এই যে ছকটা দেখলাম, এই ছকটা দেখলাম, এই যে পরিবর্তনটা, ফার্স্ট ফর্ম অ্যামিজারটা হয়ে যাচ্ছে ওয়াজ এয়ার, ফার্স্ট ফর্মটা হয়ে যাচ্ছে সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্মটা হয়ে যাচ্ছে হ্যাড প্লাস থার্ড ফর্ম, এই যে ওয়াজ এয়ার হয়ে যাচ্ছে হ্যাড বিন। এই পরিবর্তনগুলো শুধুমাত্র কখন করব, যদি রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে থাকে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা আমাদের প্রেজেন্ট টেন্সে অর্থাৎ শ্যাল উইল দিয়ে, কিংবা যদি আমাদের সেইস বা সে দিয়ে থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু ভিতরে অর্থাৎ আমাদের এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে এটাকে কিন্তু আমরা দেখো, তাহলে যদি এখানে আমাদের বাইরে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে কিন্তু আমরা কোনো রকম টেন্সটার চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমরা এই জিনিসটা ভালো করে বুঝে নিলাম। এবার দেখো তোমরা মোটামুটি যে কনসেপ্টটুকু জানলা, এই কনসেপ্টটার উপর বেস করে আমরা কিন্তু ন্যারেশনগুলোকে করতে পারবো। এই ন্যারেশনগুলো আমরা মোটামুটি ন্যারেশনের যে বেসিক জিনিসগুলো সেগুলো এতক্ষণ থেকে জানলাম। এবার আমরা বেশ কিছু ন্যারেশন কিন্তু প্র্যাকটিস করব। আমরা ঠিক মতো শিখতে পারলাম কি পারলাম না সেটা আমরা এবার টেস্ট করব যে কতটুকুনি আমরা ন্যারেশনটা শিখতে পারলাম। এবার দেখো তার আগে ন্যারেশনটাকে বুঝতে গেলে তোমাকে সেন্টেন্সটাকে বুঝতে হবে। সেন্টেন্স কথার অর্থ আমরা কি জানি, বাক্য। তো দেখো এখানে আমি তোমাদেরকে 5 প্রকারের বাক্য শেখাবো। 5 প্রকার বাক্য তোমরা অলরেডি এটা জানো, তো সেই 5 রকমের বাক্যগুলো আমরা একবার দেখে নেব। 1 নম্বর তোমরা এখানে দেখো, এখানে 1 নম্বর বাক্য তোমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলা আছে, জেনারেল স্টেটমেন্ট। অর্থাৎ আমরা ইংরেজিতে বিভিন্ন রকমের বাক্য পাই। আমি বললাম উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে বসবাস করি। এটা একটা কি, এটা একটা জেনারেল বা একটা নর্মাল স্টেটমেন্ট। তো সাধারণ যত বাক্য রয়েছে, উই লাভ সিঙ্গিং বা ডান্সিং, উই লিভ ইন ইন্ডিয়া, রাধিকা ইজ আ গুড গার্ল, যত রকমের এই যে জেনারেল বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি অ্যাসার্টিভ বাক্য বা ইংরেজিতে জেনারেল স্টেটমেন্ট হিসেবে গণ্য করি, যেগুলোকে সোজা বাংলায় হচ্ছে বিবৃতিমূলক বাক্য। জাস্ট আমাদের কাছে একটা এরা বিবৃতিকে তুলে ধরে। এই বাংলায় আমরা কি পাই, বাংলায় আমরা দাড়ি পাই, আর ইংরেজির ক্ষেত্রে আমরা ফুল স্টপ পাই। তাহলে যে বাক্যগুলোর নর্মাল কোনো জেনারেল স্টেটমেন্ট আমাদেরকে দেবে সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো আমাদের
অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড, আমরা 2 নম্বরে যেটা শিখব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার এটা কি? এটা কোশ্চেন। যখনই কোনো কোশ্চেন করা হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যত রকমের কোশ্চেন আছে তাহলে এটাকে আমরা বলবো প্রশ্নবাচক বাক্য, তাই না? প্রশ্নবাচক অর্থাৎ আমাদের কাছে কোশ্চেন থাকবে। আমি বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তো এই যে কোশ্চেনগুলো, আর ইউ ইন্ডিয়ান, তুমি কি ভারতীয়? উইল ইউ গো টু মার্কেট টুডে, তুমি কি আজকে বাজারে যাবে? তো এই যত রকমের প্রশ্ন করছি সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এবার দেখো থার্ড যে সেন্টেন্সটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য কি স্যার? আদেশ। এই যে অর্ডার মানে হচ্ছে আদেশ। যখন এমন কোনো তোমাকে বাক্য দেওয়া হবে যেটার মাধ্যমে আদেশকে বোঝাবে, আমি বললাম ক্লিন দ্য টেবিল, টেবিলটাকে পরিষ্কার করো। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে আউট হয়ে যাও, মানে গেট আউট, চলে যাও। তো এই যে কথাগুলো বললাম এগুলো কি? এগুলো কাউকে আমি আদেশ দিচ্ছি, তাহলে অর্ডার। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি? অ্যাডভাইস মানে উপদেশ। তাহলে উপদেশ কোনগুলো? যার মধ্যে আমাদের মোরাল ভ্যালুস থাকে। আমি বললাম নিজের মাতৃভূমিকে ভালোবাসতে শেখো, তাহলে উপদেশ দিলাম। আমি বললাম ওবে ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো। আমি বললাম টেক কেয়ার অফ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এই যে কথাগুলো, এগুলো সবগুলোর মধ্যে মোরাল ভ্যালুস রয়েছে। অর্থাৎ তুমি যদি এগুলোকে মানো, মেনে চলো, তাহলে তোমার মধ্যে মোরাল ভ্যালুর ডেভেলপমেন্ট হবে, মোরালিটি জড়িয়ে আছে। এই জিনিসগুলো আমরা বলবো এই বাক্যগুলো হচ্ছে উপদেশের বাক্য। এই বাক্যগুলো হচ্ছে আমাদের উপদেশের বাক্য। এবার দেখো রিকোয়েস্ট বা আর্চ। কাউকে আমি রিকোয়েস্ট করলাম, প্লিজ গিভ মি ইউর বুক, তোমার বইটা আমাকে দাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও। তো এই শব্দগুলো হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট মানে হচ্ছে আমাদের অনুরোধ, তাই না? তো অনুরোধের যদি বাক্য, আর্স আর রিকোয়েস্ট একই ব্যাপার। কোনো সাজেশন যদি করা হয়, সাজেশন মানে কোনো প্রস্তাব দেওয়া হয়, প্রস্তাব, তাহলে দেখো অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেশন, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কাকে কনসিডার করব? যে এই বাক্যগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য। এবার দেখো 4 নম্বর বাক্য যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি স্যার? প্রে। প্রে মানে কি স্যার? প্রে মানে হচ্ছে প্রার্থনা। যখন আমরা কারোর জন্য কোনো কিছু প্রার্থনা করি, জেনারেলি প্রার্থনা কার কাছে করি? প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করি। তো যখনই আমরা কোনো কিছুতে গডের মেনশন পাবো, আমি বললাম মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এই যে বাক্যটা, এখানে আমি প্রার্থনা করছি, তাহলে প্রার্থনা হলে সেটা আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। উইশ বা কাউকে যদি কোনো কিছু বেট করি, বিট করা। উইশ মানে ইচ্ছা প্রকাশ করা। যেমন আমার ইচ্ছা কি হতে পারে? আমি যদি পাখি হতে পারতাম। বা তুমি মনে করতে পারো ভারতের প্রধানমন্ত্রী, যে আমি যদি প্রধানমন্ত্রী পিএম হতাম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে ভারতবর্ষটাকে আরো অনেকটা ডেভেলপমেন্টে নিয়ে যেতাম, অনেকটা উন্নয়ন করতাম। তোমার এরকম মনে হতে পারে। তো এইটাও কিন্তু ইচ্ছা, উইশ। তো এই উইশ যদি থাকে, বা বেট, এটা বিটের সেকেন্ড ফর্ম হচ্ছে বেট। দেখো কাউকে বিট করা মানে হচ্ছে কেউ তোমাকে বললো গুড মর্নিং, তাহলে উইশ করলো। এই যখন টাটা, গুড বাই, এই যে শব্দগুলো বেট করা, তো এটা থ্যাংক ইউ, এইরকম জিনিসগুলো আমরা বেট এগুলো দিয়ে করতে পারি। এবার দেখো এক্সক্লামেটরি, 5 নম্বর। এক্সক্লামেটরি বাক্য তোমরা সবাই জানো, এক্সক্লামেটরি সাইন থাকে। অপটেটিভ সেন্টেন্সেও কিন্তু তুমি এক্সক্লামেশন সাইনটাই তুমি পাবা। অপটেটিভের মধ্যে এই সাইনটা থাকে, এক্সক্লামেটরি এর মধ্যে এই সাইনটা থাকে। তো এক্সক্লামেটরি কোনটা?
যদি কোনো কিছু আনন্দের এক্সপ্রেশন বোঝায়, আনন্দ বলতে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এই যে হুররে শব্দটা এটা আমাদের কি জয়কে ইন্ডিকেট করছে। সরো কেউ একজন মারা গেছে, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, তাহলে এই বাক্যটা আমাদের হচ্ছে সরো মানে হচ্ছে দুঃখকে বোঝাচ্ছে। সারপ্রাইজ দ্য ওম্যান সেইড হোয়াট আ বিগ স্নেক, কত বড় সাপ, তাহলে অবাক হয়ে যাচ্ছে। ওন্ডার মানে বিস্ময়, তাহলে সারপ্রাইজ বা ওন্ডার, সরো বা জয়, এই সমস্ত কিছু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে পাই। তাহলে দেখো আমরা প্রবেশ করেছিলাম ন্যারেশনে, কিন্তু ন্যারেশন শিখতে গিয়ে আমাদেরকে জানতে হচ্ছে সেন্টেন্স। এবার আমি যদি সেন্টেন্সগুলোর আইডিয়াগুলো না থাকে আমার কাছে, তাহলে কিন্তু ফার্দার ন্যারেশনগুলোর দিকে আগাতে পারবো না। তো ন্যারেশন শিখতে গিয়ে আমাকে সেন্টেন্স তোমাদেরকে বোঝাতে হচ্ছে, কারণ তোমাকে এর পরবর্তীকে ধরতে হবে যে কোন সেন্টেন্সটা কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা অ্যাসার্টিভ ক্যাটাগরিতে বিলং করে নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ কিংবা এক্সক্লামেটরি। আশা করি এই যে কথাগুলো বললাম যে 5 রকমের সেন্টেন্স, সেই সেন্টেন্সের আইডিয়াটা তোমাদের কাছে ঠিকঠাক মতো তৈরি হয়েছে। এবার আমরা যতটুকুনিতে শিখছি, এবার আমরা আসবো হচ্ছে ন্যারেশনে। তো ন্যারেশনের দেখো আমরা এতক্ষণ যেগুলো শিখলাম, প্রথম ভাগটা আমাদের কি, প্রথম ভাগটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং আমরা যে বেসিক ন্যারেশনগুলো শিখলাম সেগুলো প্রত্যেকটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক সেন্টেন্সের মধ্যে ছিল। তো এবার আমরা কিন্তু সেই বিবৃতিমূলক বা নর্মাল বা জেনারেল যে স্টেটমেন্টগুলো আছে, সেই জেনারেল স্টেটমেন্টের কিছু জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ নর্মাল যে বিবৃতিগুলো, কোনো কোশ্চেন নেই, কোনো আদেশ উপদেশ নেই, সেই চেঞ্জগুলো আমরা করব। তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলোকে তোমরা নিজেরাই আমার সাথে করতে থাকো, দেখো তোমাদের কোথায় কোথায় ডাউট হচ্ছে। দেখো কোটেশনে লক্ষ্য করো, এই জায়গাটাকে কি বলবো, আবার প্রথম থেকে আমরা দেখছি। স্যার এইটা আমাদের কিন্তু রিপোর্টেড স্পেস, প্রত্যেকটাকে আমরা বুঝবো। স্যার সেইট টুটা কি, সেইট টুটা স্যার রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। স্যার হি, তাহলে হিটা বসলো হি। এবার দেখো স্যার সেইট টুটা কি হবে, আপনি বলেছিলেন টোল্ড, স্যার টোল্ডে কনভার্ট হলো। স্যার এরপর কে লিসেনার কে আছে, সে বললো মি, আমি শুনলাম, হি সেড টু মি। স্যার নর্মাল স্টেটমেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যখনই কমার জায়গায় আসবো এই জায়গায় তখনই বসাবা হচ্ছে দ্যাট, তাহলে এই জায়গাতে আমরা বসালাম দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে বুঝতে হবে আমরা কি ইউজ করব, মাঝখানে কোটেশনের ভিতর ঢোকার আগে দ্যাট। স্যার দ্যাট বসানোর পর কি করব, স্যার এস সাবজেক্ট, তারপরে কি স্যার ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ আমাকে এস ভিও ফর্মুলা ইউজ করতে হবে। এস ভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতে পারো, আদার ওয়ার্ডস বলতে পারো। তাহলে হি টোল্ড মি দ্যাট, কি বলছে, ইউ আর মাই ক্লাসমেট, সে বলেছে আমাকে। এই যে দেখো ইউ, ইউটা কোন পার্সন স্যার, তুমি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমি দিয়ে যত রকম কথা আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমাদের, এগুলো। এই ফার্স্ট পার্সন থাকলে চেঞ্জ হয় যে কথাটা বলেছিল স্পিকার তার অনুযায়ী। সেকেন্ড পার্সন ইউ, তুমি, তোমরা, তোমাদের, এগুলো হলে থাকলে সেকেন্ড পার্সন থাকলে চেঞ্জ হয় লিসেনার, অর্থাৎ যে আমাদের কথাটা শুনছে বা শ্রোতা। তাহলে তুমি ইউ দিয়ে আছে, আসো আমাদের সেন্টেন্সের মধ্যে আসো। তুমি দেখতে পাচ্ছ যে আছে ইউ, ইউটা সেকেন্ড পার্সন, তাহলে চেঞ্জ হবে কার অনুযায়ী, স্যার লিসেনার কে আছে মি, সে বলছিল, কাকে বলছিল, আমাকে। আমাকে মানে আমি নিজে, তাহলে নিজে থাকার জন্য সাবজেক্টের ঘরে আই আসবে, আমাকে যেহেতু বলছে, মি মানে কে, আমি, তাহলে মিটা চেঞ্জ হচ্ছে কিসে, এই যে মিটা কিন্তু আই। এবার দেখো স্যার এই যে ইউ, ইউটা সাবজেক্টের ঘরে ছিল, এই মিটা, মিটা যে চেঞ্জ হলো, এই মিটা এখানে আই হলো। একটা কথা লক্ষ্য করো, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট,
অবজেক্ট পজিটিভ এরকম থাকে, তাহলে মি সাবজেক্টের ঘরে তুমি বসাও আই, অবজেক্টের ঘরে হয় মি, আর পজিটিভের ঘরে হচ্ছে মাই, এরকম হয়। তাহলে এইদিকে দেখো সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, এটা অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট আছে, পরবর্তীতে আমি শিখিয়ে দেবো, না হলে ভিডিওটা লেন্দি হচ্ছে। দেখো ইউ, ইউ মানে তুমি, এটাও ইউ মানে তোমাকে, এটা ইওর মানে তোমার পজিটিভ। এবার দেখো এই ইউটা সাবজেক্টের ঘরে আছে, এবার আই থেকে মি আসছে, আই থেকে মাই আসছে, তাহলে মিটা যে আছে এই মিটা, এই মি থেকে দেখো সাবজেক্টের ঘরে গেলে কি আসে আই আসে, তাহলে যেহেতু এই ইউটা আমার সাবজেক্টের ঘরে বসে আছে আর ইউটা চেঞ্জ হবে মি অনুযায়ী, এখানে লিসেনার হচ্ছে মি, তাহলে মির এটা যেহেতু সাবজেক্টের ঘরে আছে তাহলে মিটার সাবজেক্টের ঘরে কি আছে আই, ওই জন্য এখানে আই বসেছে। তো এটা আমি সহজে তোমাদেরকে বুঝালাম, পরবর্তীতে আবার বুঝাই দেবো কোনো এক ক্লাসে। তো হি টোল্ড মি দ্যাট আই, আই মানে কে, আই মানে হচ্ছে লিসেনার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, আমাকে বলছে, তাহলে আই আসবে এখানে, সে আমাকে বলছিল মানে আমাকে বলছে, তাই জন্য আই। ইউ আর মাই ক্লাসমেট, আমি তার ক্লাসমেট, ইউ আর অ্যামিজার, অ্যামিজারটা নারেশনে হয়ে যায় ওয়াজ ওয়ার, এবার ওয়াজ আর ওয়ার দুটোই রাখলাম। এবার দেখো আই এর সাথে কি হবে ওয়াজ হবে, এখানে নিশ্চয়ই সাবজেক্ট প্লুরাল থাকলে ওয়ার হতো, তাহলে আই ওয়াজ, এই দেখো আইটা ওয়াজ অ্যামিজারটা ওয়াজ ওয়ারে কনভার্ট হলো, কেন বাইরে পাস্ট টেন্স আছে বলেই, তাহলে আই ওয়াজ মাই ক্লাসমেট, মাই মাই মানে কার, এই যে কথাটা বলছে তার, মাই ফার্স্ট পারসন, এবার চেঞ্জ হয়ে যাবে হি অনুযায়ী, তাহলে এখানে আসবে হিজ ক্লাসমেট, ক্লাসমেট, কথা বুঝতে পারছো? তাহলে হয়ে গেল হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ক্লাসমেট। এবার নিচে তোমরা দেখো আর একটা বাক্য রয়েছে, রাহুল সেড টু মি, তাহলে রাহুলটা একই রকম থাকলো, রাহুল সেড টুটা আমাদের টোল্ডে হলো, মিটা কি, মিটা একই রকম থাকলো, রাহুল টোল্ড মি, এটা দেখো সেড টু পাস্ট টেন্সে আছে, তাহলে ভিতরে চেঞ্জ হবে, সাব এখানে কি লাগাবো দ্যাট লাগাবো, এই কোটেশনের ভিতরে কমা মানেই দ্যাট। এবার কি স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট কে স্যার হি, রাহুল আমাকে বলছে সে আমার বন্ধু, তাহলে রাহুল সেড টু মি, হি মানে কি থার্ড পারসন, থার্ড পারসন থাকলে চেঞ্জ হয় না, তাহলে হি থাকবে। ইজটা ভার্ব, ইজটা কি হবে অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার, তাহলে হি ওয়াজ ওয়্যার, অ্যামিজার হয়ে যায় ওয়াজ ওয়্যার, তাহলে স্যার হির সঙ্গে ওয়াজ যাবে, তাহলে ওয়্যারটা কেটে দিলাম, তাহলে রাজু সেড রাজু টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে কার, মাই বলতে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে এখানে কার স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে, স্পিকারটাকে রাহুল, এখানে রাহুল ছিল, তো এক মিনিট আমরা যেখানটায় ছিলাম এখানে রাহুল সেড টু মি, রাহুল টোল্ড মি, এখানে দ্যাট আসলো, হিটা থার্ড পারসন তাই জন্য থার্ড পারসন থাকলে চেঞ্জ হয় না, হি হলো। অ্যামিজারটা দেখো ওয়াজ ওয়্যারে কনভার্ট হলো, কেন স্যার অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যারে কনভার্ট হয়, তাহলে হির সাথে ওয়াজ ওয়্যার হবে না, হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাইটা কি আমি আমরা এগুলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হয়, রাহুল, তাহলে মাই মানে কার রাহুলের, তাহলে এখানে আসবে হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, তাহলে এটা গেল। এবার দেখো নেক্সট স্লাইডে আরো রয়েছে, হি সেড টু ক্রিস, শি সেড টু ক্রিস, শি মানে আমার কাছে এখানে শি থাকবে, সেড টুটা কি হবে টোল্ড হবে, শি টোল্ড, এখানে কি আছে ক্রিস, শি টোল্ড ক্রিস, এই যে তাহলে যখনই ভিতরে প্রবেশ করবো দ্যাট, শি টোল্ড ক্রিস দ্যাট আই ডু নট হেট ইউ, আই ডু নট হেট ইউ, তাহলে এইটা যখন চেঞ্জ করব, এবার দেখো এই ডু নটটা কি নেগেটিভ করার জন্য ডু নট, এটা অক্সিলারি হিসেবে কাজ করছে, আর হেডটা আমার ভার্ব, যে সে বলেছিল আমি তোমাকে ঘৃণা করি না, তাহলে এই ডু নটটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমরা কি করব পাস্ট টেন্সে কনভার্ট করব, তাহলে
এক মিনিট। দেখো আমরা যেখানটায় ছিলাম, তাহলে আই ডু নট হেট ইউ, ডু নটটা আমাদের ফার্স্ট পার্সন, ডু নটটা আমাদের দেখো এখানে, দেখো আমরা যেখানে ছিলাম আই ডু নট হেড ইউ, তো আইটা আমাদের সাবজেক্ট, ডু নটটা আমাদের অক্সিলারি, হেডটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। এই ডু নটটা আমাদের তাহলে ডিড নটে কনভার্ট হবে। তাহলে সি আছে এখানে, সি, তাহলে এখানে যেহেতু আই আছে তাহলে এখানে আইটা চেঞ্জ হচ্ছে আমাদের স্পিকার অনুযায়ী, তাহলে সি হবে সি, ডু নটটা হয়ে যাবে ডিড নট, ডিড নট, আর হেড আমাদের একই থাকবে হেড ইউ, ইউ মানে ক্রিসকে বোঝাচ্ছে, সেকেন্ড পার্সন হলে লিসেনার, তাহলে এখানে আসবে হচ্ছে হিম। এবার দেখো এইখানে আবার দেখো প্রথমে তোমরা কি করবা, পার্ট পার্ট করে ভেঙে নেবা। এটা কি রিপোর্টিং ভার্ব, তাহলে সিটা আমার আসলো সি, সেইড টুটা হলো টোল্ড, এইখানে লিসেনার হচ্ছে মি, সে বলেছিল আমাকে, এই জায়গায় আমাদের ভিতরে ঢুকবো, অর্থাৎ এইখানে কমা রয়েছে, এইখানে তুমি দাও হচ্ছে দ্যাট, তাহলে শি টোল্ড মি দ্যাট। এবার তুমি এখানে বসাও সাবজেক্ট, এখানে ভার্ব, দেন তুমি বসাবা এখানে অবজেক্ট। তাহলে সে বলেছিল আমাকে আই উইল গো টু দিল্লি নেক্সট উইক। আচ্ছা আমি বলতে কোন পার্সন, ফার্স্ট পার্সন। স্যার ফার্স্ট পার্সনটা কার অনুযায়ী চেঞ্জ হয়, স্যার এটা ফার্স্ট পার্সন, আমি ফার্স্ট পার্সন এখানে সাবজেক্টের ঘরে আছে, তাহলে এই আইটা চেঞ্জ হয় স্পিকার অনুযায়ী, আমি যাব মানে কে যাবে, সে যাবে, তাহলে এখানে আসবে সি। স্যার এটা কি পাস্ট টেন্সে আছে, সেই টুটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, তাহলে স্যার উইলটাও কি হবে, পাস্টে হবে, তাহলে সি উড। এবার গোটা যেহেতু উইলটা একবার গোতে উইলটা উডে কনভার্ট হলো, এই জন্য গোটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে শি টোল্ড মি দ্যাট শি উড গো, কোথায় যাবে, টু কলকাতা, টু কলকাতা, দান, সরি কলকাতা নয়, এখানে দেওয়া আছে টু দিল্লি দা নেক্সট উইক, তাই না, এখানে নেক্সট উইক লেখা আছে, দিল্লি নেক্সট উইক, তাহলে নেক্সট উইকটা নেক্সট উইকই থাকবে, নেক্সট উইক গেল। এবার এই জায়গায় আসো, এই জায়গায় দেখো একটা আছে ইউনিভার্সাল ট্রুথ, এটার কথা হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। তোমরা ন্যারেশন করতে গিয়ে অনেক বাক্য পাবা যেগুলো চিরন্তন সত্য বোঝাবে। কি বলা আছে, দ্য ক্লাস টিচার সেইড, এইখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো সেইডটা কিন্তু পাস্ট টেন্সেই আছে, পাস্ট টেন্স, কথা অনুযায়ী এইখানে ইজ আছে, তাহলে এইটা বাইরে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ভিতরেও আমাদের কি করতে হয়, পাস্ট টেন্সে করে দিতে হয়। এবার তুমি করবা যে দা ক্লাস টিচার, ক্লাস টিচার, এখানে দেখো সেইড, তুমি ভিতরে কোটেশনে প্রবেশ করতেছো কমার জায়গায়, তুমি দিলা দ্যাট, ক্লাস টিচার বলেছিল যে, এখানে বসাইলো সাবজেক্ট, এখানে বসাইলো ভার্ব, এখানে তুমি দিলা অবজেক্ট। কি বলেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে দিলাম অনেস্টি, অনেস্টি ইজটাকে তুমি পাস্ট টেন্স বাইরে থাকলে করতে হয় পাস্ট টেন্স, তাহলে তুমি করলা ওয়াজ, তাহলে লিখলা অনেস্টি ওয়াজ, দিলা দ্য বেস্ট পলিসি। তুমি ভাবলা যে পুরো জিনিসটা ঠিক রয়েছে, কিন্তু দেখো আমি বলেছিলাম ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স দেন দ্য রিপোর্টেড স্পিচ উইল বি কনভার্টেড ইনটু পাস্ট টেন্স, বাট এইখানে কথা অনুযায়ী ইজটা ওয়াজে কনভার্ট হওয়া উচিত, কিন্তু এইটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। কেন হবে না, কারণ স্যার যেখানে ইউনিভার্সাল ট্রুথ আছে সেই বাক্যগুলো চেঞ্জ হয় না, তার মানে এখানে বাকি সবকিছু চেঞ্জ হলেও অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু ইজি থাকবে। আমরা যদি বলি অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি মানে সততা মহৎ গুণ ছিল প্রাচীনকালে বা অতীতে ছিল, কেন বর্তমানে কি সততা মহৎ গুণ নয়, অর্থাৎ সততা তো সব সময়ের জন্যই একটা মহৎ গুণ,
তার জন্য এখানে কিন্তু ওয়াজ করলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তারপর দেখো মাই ফাদার সেইড, তাহলে তুমি দেখছো মাই ফাদার, এটা আমাদের স্পিকার। মাই ফাদার সেড, সেইড এটাও স্যার আমি দেখতে পাচ্ছি প্রিপোজিটিং ভার্ব পাস্টে আছে। কথা অনুযায়ী স্যার রাইজেস, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এই ফার্স্ট ফর্মটা স্যার রাইজের ফার্স্ট ফর্ম তো রোজ, সেকেন্ড ফর্ম হয়ে যাওয়া উচিত, ফার্স্টটা হয়ে যাওয়া উচিত সেকেন্ড, তাহলে দ্যাট লাগাইলাম এখানে। মাই ফাদার সেইড দ্যাট, এখানে সাবজেক্টকে দ্য সান, দ্য সান সূর্য ওঠে, তাহলে রাইজেসটা প্রেজেন্ট অনুযায়ী পাস্ট হওয়া উচিত, তাহলে রোজ হওয়া উচিত, দ্য সান রোজ ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠেছিল, এটা হয়ে গেল পাস্ট। এবার কথা হচ্ছে বাইরে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে ভিতরে পাস্ট হয়, কিন্তু এটার ক্ষেত্রে হবে না। কেন হবে না? এটা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবসময় জানি চিরন্তন সত্য, তাই জন্য এখানে দ্য সান রাইজেস ফার্স্ট ফর্মে কিন্তু থাকবে। তাহলে উত্তর হবে মাই ফাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার। তাহলে এতটুকুনি পর্যন্ত আমরা কিন্তু দেখলাম আজকে আমাদের প্রেজেন্ট আজকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা ক্লিয়ার হলো। এবার দেখো আমরা ঢুকছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যটা লক্ষ্য করো, হি সেড টু রাখি হু আর ইউ, এই বাক্যটা। তাহলে এটা যখন তুমি চেঞ্জ করবা, কি রকম করে চেঞ্জ করবা? এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বুঝালাম? প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। ভালো করে মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো প্রশ্নবাচক বাক্য সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্যে তোমাকে তার আগে প্রশ্নবাচক বাক্যের কনসেপ্ট বুঝে নাও। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা তোমাদেরকে বুঝতে হবে যে কেমন করে ফর্ম হয়। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি দুই ভাবে তৈরি করতে পারো। একটা হচ্ছে WH টাইপ, আর একটা হচ্ছে ইয়েস নো টাইপ। অ্যাকচুয়ালি WH ওয়ার্ড আছে 9টা। দেখো এখানে আমি 9টা WH ওয়ার্ড লিখেছি, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হুম, হুস, হোয়াই, হোয়েন, হাউ। প্রত্যেকটা শব্দের শুরুতে WH 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 দেওয়া আছে। শুধুমাত্র হাউ শব্দটা শুরুতে WH নেই, W এখানে আছে, এই যেখানে আছে। এই যে শব্দগুলো আমি বললাম তোমাদেরকে, এই পুরোটা এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের 9টা WH ওয়ার্ড। কটা আছে WH ওয়ার্ড? 9টি। এই 9টি WH ওয়ার্ড দিয়ে তুমি কোশ্চেন তৈরি করতে পারো। আর কি স্যার? আর দেখো ইয়েস নো টাইপ। ইয়েস নো টাইপ মানে কোশ্চেন তৈরি হবে অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন কারা? ডু, ডাস, ডিড, হ্যাজ, হ্যাভ, শ্যাল, উইল, যত রকমের অক্সিলারি হেল্পিং ভার্বগুলো রয়েছে, এই সমস্ত কিছু দিয়ে তোমাদের যদি কোশ্চেন তৈরি হয়, তাহলে তোমাদের কোশ্চেনগুলোকে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন বলবো। এবার কথা হচ্ছে স্যার, WH কোশ্চেন আর ইয়েস নো টাইপ কোশ্চেনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? ব্যাপারটা হচ্ছে WH কোশ্চেন যখন তুমি পড়বা, তখন কোনো একটা কোশ্চেন করো,
আমি বললাম হোয়াট ইজ ইওর নেম, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, ডাব্লিউ ইজ হোয়াট কোশ্চেন করলাম, তাহলে তোমাকে উত্তর দিতে হবে মাই নেম ইজ তরুণ, মাই নেম ইজ রাজু, এরকম উত্তর দিতে হবে। তাহলে লেন্দি উত্তর। আমি বললাম হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তোমাকে উত্তর দিতে হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, যেখানে যাচ্ছ সেটা পুরো বাক্যে উত্তর দিতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো তোমাকে উত্তর দিতে হবে আই ওয়ান্ট টু ডিসকাস দিস ম্যাটার। তো দেখো যখনই ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করছো তখনই তোমার উত্তরগুলো কিন্তু লেংথ দিয়ে আসছে। এটা কি হলো, তো তোমার উত্তরগুলো কিন্তু লম্বা লম্বা আসছে, লম্বা অর্থাৎ বড় বাক্যে তোমাকে উত্তর দিতে হচ্ছে। কিন্তু এই দিকে লক্ষ্য করো, যদি তুমি অক্সিলারি দিয়ে কোশ্চেন শুরু করো, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে নয়, অক্সিলারি দিয়ে, যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, আমি হয় উত্তর দেবো ইয়েস, নয় উত্তর দেবো নো। যদি আমি লোকটাকে চিনি, তোমাকে কেউ বললো ডু ইউ নো মি, তুমি কি আমায় চেনো, তুমি বলবা ইয়েস, তাহলে ইয়েস মানে হ্যাঁ, আর যদি না চেনো তাহলে বলবা নো। তাই দেখো ইয়েস আর নোতে শেষ হয়ে যাচ্ছে। যখনই অক্সিলারি দিয়ে কোশ্চেন হবে তার মানে 100% তুমি এটা বুঝে যাচ্ছ যে কোশ্চেনটার অ্যান্সারটা ইয়েস অথবা নোতে আমি দিতে পারছি। আমি বললাম আর ইউ ইন্ডিয়ান, তাহলে অ্যাম ইজ আর ওয়াজ এয়ার এগুলো তো অক্সিলারি, আর অ্যাম ইজ। আমি বললাম আর ইউ ইন্ডিয়ান, তুমি বলবা ইয়েস অথবা বলবা নো। তো তোমাকে বললাম ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম ভালোবাসো, তুমি বলবা ইয়েস অথবা নো। তো ডু ইউ লাইক ডান্সিং, ইয়েস অথবা নো। তাহলে যখনই তুমি এই যে যত রকমের অক্সিলারি রয়েছে ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, উইল, শ্যাল, এগুলো দিয়ে অ্যান্সার করা মানে তোমাকে সংক্ষেপে শর্ট অ্যান্সার দিতে পারছো। শর্ট কি, ইয়েস আর নোতে তুমি অ্যান্সার দিতে পারছো। তোমার কোশ্চেন হচ্ছে তুমি যদি দেখো কোশ্চেন আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ চলে আসছে, সেখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে তুমি যখন ইনভার্টেড কমার ভিতরে প্রবেশ করবা তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে যেমন দ্যাট বসাতে হলো, এখানে তোমাকে বসাতে হবে দ্যাটের জায়গাতে ওই যে ডাব্লিউএস ওয়ার্ডটা বাক্যে দেওয়া থাকবে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা তোমাকে বসাতে হচ্ছে। ক্লিয়ার? যদি ডাব্লিউএস দিয়ে থাকে। এবার তুমি দেখছো যে কোশ্চেন তো ফর্ম হয়েছে কিন্তু কোশ্চেনটা আমার অক্সিলারি দিয়ে রয়েছে। তাহলে যদি অক্সিলারি দিয়ে কোশ্চেন থাকে তাহলে তোমাকে সেই কোশ্চেনটার জায়গায় আইদার ইফ অথবা হোয়েদার তোমাকে বসাতে হচ্ছে। তাহলে keep these two things in your mind very carefully that if the sentence begins with the WS word, that means you have to use the WS word, or if you find out that the sentence begins with the auxiliary, obviously you have to use if or whether. তাহলে একটু ক্লিয়ার গেল। এবার আমরা দেখি যে কনসেপ্টটা আমরা বুঝলাম এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এই বাক্যটাকে লক্ষ্য করো, he said to Rakhi who are you, look at the sentence who are you। তাহলে এখানে কোশ্চেন দেখতে পাচ্ছ এবং কোশ্চেনটার প্যাটার্ন যদি তুমি দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে স্যার অবভিয়াসলি আমাদের এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এইটুক তো আমি ক্লিয়ার যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা বিগিনিং হচ্ছে। তাহলে এই সেট টুটা যে আছে, এবার সে বলল রাখিকে, এই স্পিকার হচ্ছে সে রাখিকে গিয়ে বলছে হু আর ইউ, তুমি কে, তার মানে জিজ্ঞাসা করছে। এই জিজ্ঞাসা করার জন্য এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলওয়েজ তোমাকে আস্কড আনতে হচ্ছে। তাহলে আমার কথা অনুযায়ী এটা আমাদের হি থাকলো। এই যে সেই টুটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা টোল্ড ভার্বে কনভার্ট করেছিলা, এখন ইন্টারোগেটিভ কোশ্চেন থাকলে কিন্তু আস্কড বসাবা। তাহলে হি আস্কড রাখি, তাহলে সে রাখিকে জিজ্ঞাসা করেছিল। এবার আমি বললাম ডাব্লিউএস শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডটাকে আগে বসাও, তাহলে হু, তাহলে হি আস্কড রাখি হু
বসলো, বসানোর পর এবার তোমাকে তিনটা জিনিস ফলো করতে হবে। কি কি বললাম? প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে অবজেক্ট। সংক্ষেপে তুমি বলবা এস ভি ও প্যাটার্ন। তাহলে এস ভি ও প্যাটার্ন মানে সংক্ষেপে হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার সাবজেক্টকে হু আর ইউ, ইউ আর ইউটা কোন পার্সন? স্যার তুমি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কার অনুযায়ী চেঞ্জ হয় স্যার? স্যার লিসেনার অনুযায়ী চেঞ্জ হয়। কথাটা কে শুনছে? রাখি শুনছে। রাখি একজন ফিমেল, দ্যাট ইজ ওয়াই এখানে আসবে শি। তাহলে সে জিজ্ঞাসা করেছিল রাখিকে হু, শি। এবার কি স্যার? ভার্ব লেখা আছে। ভার্বটা কি স্যার? আর। আরটা কি? অ্যামিজার আমি পাচ্ছি। এবং আমরা একটু আগে ফর্মুলা শিখেছিলাম, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, দেখো সেট টু করা আছে, তাহলে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। অ্যামিজারটা হয়ে যাবে কি? ওয়াজ ওয়ার। স্যার অ্যামিজারটা ওয়াজ ওয়ার দিলাম। স্যার শির সাথে কি হবে? ওয়াজ না ওয়ার? অবভিয়াসলি ওয়াজ হবে, ওয়ারটা কাটা যাবে। তাহলে হু, শি, ওয়াজ। দেখো ইউটা হয়ে গেল শি, আর আরটা হয়ে গেল ওয়াজ, আর হুটা তো চলে গেছে। তার মানে এখানে কিন্তু অবজেক্টের ঘরে কিছু থাকলো না। তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে হি আস্কড রাখি হু শি ওয়াজ। তোমাদের যেটা প্রবলেম হয়, তোমরা ভুলটা করে দাও, সাবজেক্টের আগে তোমরা ওয়াজটাকে নিয়ে আসো। তোমরা করো হি আস্কড রাখি হু ওয়াজ শি, এইটা করলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। মাথায় এটা ভালো করে রাখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ ভি এস ও করলে চলবে না, এটা কাটা। আগে ভার্ব আসবে না, আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। দেন দেখো হি সেড টু কেয়া আর ইউ কামিং, তুমি কি আসছো? তাহলে এখানেও দেখো কোশ্চেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যেমন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, এই বাক্যটা কিন্তু অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে। দ্যাট মিনস এই বাক্যটা আমাদের কিন্তু ডাব্লিউএস প্যাটার্নে পড়ছে না, এটা অবভিয়াসলি বিলং টু দা ইএস নো টাইপ ক্যাটাগরি। এখানে দেখো অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, তাহলে ইএস নোতে তুমি উত্তরটাকে শেষ করতে পাবা। তুমি দেখো আর ইউ কামিং, তুমি কি আসছো? অবভিয়াসলি উত্তর উইল বি, এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার উইল বি ইয়েস অর নো। তাহলে দেখো হি সেইড কেয়া, সেইড টু কেয়া, তাহলে হিটা বসালাম। সেইড টুটা কোশ্চেন হলেই তুমি আক্স বসাও। তাহলে হি আক্স কাকে বসাবো? কেয়া। হি আক্স কেয়া। এবার মজার বিষয়, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস বসাবো, এখানে বসাইছি, কিন্তু এখানে ডাব্লিউএস নেই, তাহলে এখানে আমি বসাবো কি? ইভ অথবা ওয়েদার। যখনই ডাব্লিউএস না থেকে অক্সিলারি থাকবে, আর একটা অক্সিলারি। এবার দেখো, এবার সাবজেক্ট, এবার ভার্ব, এইখানে হচ্ছে আমার অবজেক্ট। সাবজেক্টকে সে জিজ্ঞাসা করেছিল কেয়াকে আর ইউ কামিং, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ইউটা কোন পার্সন স্যার? সেকেন্ড পার্সন। দেখো এই জায়গাতে তোমার কিন্তু এই যে ইউটা যে আছে, ইউটা বসাতে গেলে তোমার দুটো প্রবলেম হতে পারে। এই ইউটা বসাতে গেলে এখানে তুমি একবার কেউ কেউ হি বসাতে পারো, কেউ কেউ শি বসাতে পারো। এবং তুমি জানতে পারছো না যে হি না শি, এটা তোমাকে কে আইডেন্টিফাই করে দেবে? ইউটা সেকেন্ড পার্সন। মাথায় রাখো সেকেন্ড পার্সন অলওয়েজ লিসেনার অনুযায়ী চেঞ্জ হয়। সে জিজ্ঞাসা করছিল কেয়াকে তুমি কি আসছো, তুমি বলতে এখানে লিসেনারকে বোঝানো হচ্ছে, কেয়াকে বোঝানো হচ্ছে। তা কেয়া যেহেতু মেয়ে মানুষ, তার মানে শিটা রাইট, হিটা কাটা। তাহলে হি আস্কড কেয়া ইফ শি। এবার দেখো বাইরে সেই টুটা পাস্ট টেন্সে আছে। আমরা কি শিখছিলাম? ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, the reported speech, that means this quoted part will be converted into past tense। তার মানে কোটেশনের ভিতরে টেন্সটা কি হবে? পাস্টে কনভার্ট হবে। তাহলে অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ ওয়ার। তাহলে ওয়াজ, ইফ শি ওয়াজ, তার সাথে কামিং, সিও এম আই এন জি, কামিং। তাহলে আমরা দেখলাম এবার নেক্সট সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ হি সেইড হোয়াট আর ইউ ডুইং টুডে, তুমি আজকে কি করছো? তাহলে হি সেইড, তাহলে হি আসলো, সেইডের জায়গায় আস্কড আসলো, হি সেইড। এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাজ ইট ইজ বসলো। যখনই কোটেশনের ভিতরে ঢুকলাম, এবার ফরম্যাট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টকে ইউ, সে জিজ্ঞাসা করছিল তুমি, তুমি আজকে কি করছো? দেখো এবার তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ, স্যার এখানে তুমি বলতে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? এখানে আপনি বলছেন সেকেন্ড পার্সন, ইউটা সেকেন্ড পার্সন,
সেকেন্ড পার্সন হয় লিসেনার অনুযায়ী চেঞ্জ, এখানে তো লিসেনার দেওয়া নেই। সে জিজ্ঞাসা করেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি আজকে কি করছো। তাহলে যখন লিসেনার শ্রোতা এখানে মেনশন করা নেই, তুমি অ্যাজিউম করে নাও তোমাকেই বলা হচ্ছে, তার মানে আই হিসেবে কনসিডার করতে পারি। তাহলে হি সেইড হোয়াট আই, এবার অ্যামিজার মানে কি হবে, ওয়াজ হবে, অ্যামিজারটা ওয়াজ আর হবে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং, ডুইংটা আমার ভার্বে ঘরে আসলো ডুইং, আর টুডে একটা টাইমিং ওয়ার্ড, এটা হয়ে যাবে দ্যাট ডে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং দ্যাট ডে। এবার দেখো এইটা, এখানে তুমি আই না করে থার্ড পার্সন হিসেবেও কনসিডার করতে পারো, তাহলে হি বসালেও এটা ঠিক হয়ে যেত। যদি আই এর জায়গায় তুমি যদি হি বলো, হোয়াট হি ওয়াজ ডুইং দ্যাট ডে, তাও হতো। এখানে আবার দেখো দ্য ম্যান সেইড টু, তাহলে এখানে কি আসবে, দ্য ম্যান আস্কড মি, সেইড টুটা আস্কড হলো। এই যে আর, এটা কি আমাদের অক্সিলারি দিয়ে শুরু, তার মানে ইফ হবে, ইফ, এবার কি হবে সাবজেক্ট, এবার ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে লোকটা জিজ্ঞাসা করেছিল মি আমাকে, হোয়াট আর ইউ ডুইং, তুমি সেকেন্ড পার্সন মানে লিসেনার অনুযায়ী, তার মানে লোকটা জিজ্ঞাসা করেছিল আমাকে যে তুমি কি করছো, আমাকে জিজ্ঞাসা করছো, তাহলে আমি, তাহলে এখানে আই আসলো। অ্যামিজারটা হয়ে গেল ওয়াজ এয়ার, তাহলে আই ওয়াজ। আর ইউ, ও এখানে সরি, এখানে লেখা আছে আর ইউ ইন্ডিয়ান, আমি ভালো করে বাক্যটা দেখিনি, তো তোমরা দেখো, দ্য ম্যান আস্কড মি ইফ আই ওয়াজ ইন্ডিয়ান, তাহলে এখানে ইন্ডিয়ান হবে। সবকিছুই ঠিক আছে, শুধু বাক্যটা আমি ভালো মতো লক্ষ্য করিনি, আমি ভেবেছিলাম যে হোয়াট আর ইউ ডুইং এটা দেওয়া ছিল। দেখো, আশা করি তোমরা যারা ক্লাসটা পুরোটা দেখছো বা দেখবে ভালো মতো করে, তাদের কাছে এই কনসেপ্টগুলো, গ্রামারের যে কনসেপ্টগুলো আমরা শিখছি, সেগুলো নেক্সট টাইম তোমাকে আর কোথাও যেতে হবে না। তো এইটুকুনি আমি বলবো যে ক্লাসগুলোতে স্টিক হয়ে থাকো, ভালো মতো করে ক্লাসগুলো দেখো, এবং যত রকমের তোমাদের কনসেপ্ট আছে, যেগুলো ডাউট রয়েছে, সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।